খবর শিরোনাম নিবেদন করছে সোমবার রাত থেকে ৩ কর্মী সহ নিখোঁজ উপকূলরক্ষী বাহিনীর একটি ডোর্নিয়ার এয়ারক্রাফট। মঙ্গলবার এই খবর জানিয়েছে উপকূলরক্ষী বাহিনী আধিকারিকরা। ঝাড়খণ্ডের পালামোতে পুলিশি এনকাউন্টারে মৃত্যু হল ১২ জন সন্দেহভাজন মাওবাদী সদস্যের। আদিবাসী অধ্যুষিত ঝাড়খণ্ডে মাওবাদীদের বিরুদ্ধে এটি এখনও পর্যন্ত সবথেকে বড় অপারেশন। ঘটনায় ৬০ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও আটক করা যায়নি যাত্রাপুর পঞ্চায়েতের শালপুকুরের যুবক খালেক চৌধুরী খুনের অপরাধীদের। প্রাথমিক তদন্তে পাচার বাণিজ্যের বিস্তারই প্রধান কারণ বলে মনে করছে এলাকাবাসী। এখন সময় একটি ছোট্ট বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সোমবার রাত থেকে ৩ কর্মী সহ নিখোঁজ উপকূলরক্ষী বাহিনীর একটি ডোর্নিয়রে এয়ারক্রাফট। মঙ্গলবার এই খবর জানিয়েছেন উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকরা। সোমবার রাত থেকে ৩ কর্মী সহ নিখোঁজ উপকূলরক্ষী বাহিনীর একটি ডোর্নিয়ার এয়ারক্রাফট। মঙ্গলবার এই খবর জানিয়েছে উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকরা। এ নিয়ে চলতি বছরে দুবার ডোর্নিয়ার এয়ারক্রাফট নিয়ে বিপাকে পড়ল সেনা। মার্চে ইন্ডিয়ান নৌবাহিনীর একটি ডোর্নিয়ার ক্রাফট গোয়ার উপকূলে ভেঙে পড়ার পরে প্রাণ হারান ২ কর্মী। সোমবার চেন্নাই বিমানবন্দর থেকে সন্ধ্যা ৬টা নাগাদ উড়ান দেয় এয়ারক্রাফটটি। এয়ার ট্রাফিক কন্ট্রোল জানিয়েছে রাত ১০টা নাগাদ কারালিককালে শেষবার এই এয়ারক্রাফটটির সঙ্গে যোগাযোগ করা গিয়েছিল। এরপরেই রেডারের সীমা ছাড়িয়ে যায় বিমানটি। সংযোগ বিচ্ছিন্ন হয় এটিসি এর সঙ্গে। মঙ্গলবার ভোর ৬টায় উপকূলরক্ষী বাহিনী কর্তৃপক্ষ বিমানটির নিখোঁজ হওয়ার কথা ঘোষণা করে। Well trained, and at the same time we have launched an unparalleled search for locating the missing aircraft since yesterday evening. There was no contact established with the aircraft except that the Chennai radar of the airport and Trichy airport radar picked up this aircraft till 2123 hours. That means about 9:23 p.m. when this aircraft was lost on the radar of both the Trichy as well as of the Chennai airport. উদ্ধার কার্যের জন্য ইতিমধ্যেই তল্লাশি অপারেশন শুরু হয়েছে। এয়ারক্রাফটটিতে ২ জন পাইলট ও ১ নেভিগেটর ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ঝাড়খণ্ডের পালামোতে পুলিশি এনকাউন্টারে মৃত্যু হল ১২ জন সন্দেহভাজন মাওবাদী সদস্যের। আদিবাসী অধ্যুষিত ঝাড়খণ্ডে মাওবাদীদের বিরুদ্ধে এটি এখনো পর্যন্ত সবথেকে বড় অপারেশন। এলাকায় চলছে চিরুনি তল্লাশি। ঝাড়খণ্ডের পালামোতে পুলিশি এনকাউন্টারে মৃত্যু হল ১২ জন সন্দেহভাজন মাওবাদী সদস্যের। সোমবার রাতের এই এনকাউন্টারের পর ঝাড়খণ্ডের মাওবাদী কার্যকলাপ বড়সড় ধাক্কা খেল। আদিবাসী অধ্যুষিত ঝাড়খণ্ডে মাওবাদীদের বিরুদ্ধে এটি এখনো পর্যন্ত সবথেকে বড় অপারেশন। ১২টির মৃতদেহই উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। এই ধরনের অপারেশনের ক্ষেত্রে মাওবাদীরা সাধারণত সহযোগীদের সহায়তায় পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু সোমবার রাতের এনকাউন্টার তাদের সেই সময়টুকু দেয়নি। পালামোয়ের বাঁকুড়িয়াতে ২ ঘন্টা ধরে এই এনকাউন্টার চলে। পুলিশ বাহিনী সরাসরি একটি মাওবাদী স্কোয়াডকে চ্যালেঞ্জ জানায়। পুলিশের দাবি নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। এনকাউন্টার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই অতিরিক্ত বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান পালামোর আইজি এর নটরাজন ও এসপি ময়ূর পাটেল। মঙ্গলবার রাত ২টো নাগাদ এনকাউন্টার শেষ হওয়ার পর তল্লাশি চালিয়ে ১২টি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। मुठभेड़ चली, उसमें 12 माओवादी मारा गया है। ये बहुत इम्पोर्टेंट माओवादी है। इसी से इन लोग लॉजिस्टिक का ना वो प्रोक्योरमेंट का सब करके देता था। ये घटना से इन लोग का बैकबोन टूट गया है और इस तरह का ऑपरेशन आगे भी चलते रहे। ঘটনাস্থল থেকে ২০০ রাউন্ড গুলি ও ৮টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এলাকায় চিরুনি তল্লাশি চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ঘটনার ৬০ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও আটক করা যায়নি যাত্রাপুর পঞ্চায়েতের শালপুকুরের যুবক খালেক চৌধুরী খুনের অপরাধীদের। প্রাথমিক তদন্তে পাচার বাণিজ্যের বিস্তারই প্রধান কারণ মনে করছে এলাকাবাসী। পাচার বাণিজ্যের রেশারেশিতে খুন হয়েছে যাত্রাপুর পঞ্চায়েতের শালপুকুরের যুবক খালেক চৌধুরী। ২৪ বছর বয়সে নিভে গেল প্রাণদীপ। খুন প্রাথমিক তদন্তে পাচার বাণিজ্যের বিস্তারই প্রধান কারণ বলে মনে করছে পুলিশ। যদিও ঘটনার ৬০ ঘন্টা অতিক্রম হলেও এখনও আটক করা যায়নি কোনো অপরাধীকে। এমনকি খুনের কাজে ব্যবহৃত হাতুড়ি বা রড এবং মোবাইল ফোনও উদ্ধার সম্ভব হয়নি। এটা যে পরিকল্পিত খুন এটা পরিষ্কার। ঘটনার দিন শনিবার তার নিজস্ব কমান্ডার গাড়ি TR-0143
13 গাড়িটি নিয়ে সন্ধ্যে 7টায় শালপুকুর বাড়িতে আসে। কিছুক্ষণ বাদেই নিজ স্ত্রীকে বলে বাড়িতে ফিরতে দেরি হবে। তারপর চলে আসে বাসপুকুর বাজারে। বাসপুকুর বাজারে দুজন পরিচিত এবং একজন অপরিচিত বন্ধুর সাথে সে পান খায়। রাত 10:30টায় বাড়ি থেকে যখন ফোন করা হয় তখন সে বলে কাঠালিয়া যাচ্ছে, আরো দেরি হবে বাড়ি ফিরতে। সিঙ্গিনালি থেকে চাম্পামোড়া ইটসোলিং এর রাস্তায় যেখানে খালেকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় তার সামনে মূল সড়কটি ছিল 20 ফুট গভীর। দুষ্কৃতীরা হয়তো গাড়িটি যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে হয়তো নেমে গভীরতা দেখতে বলে মধ্যরাতের সেই নির্জনতার সুযোগে হাতুড়ি বা লোহার কোনো রড দিয়ে লঘু মস্তিষ্কে সজোরে আঘাত করে তাকে। তখন উন্মাদ হয়ে শেষ রক্ষার্থে রাস্তার পাশে চিৎকার করতে থাকে, এমনই অনুমান হচ্ছে এলাকাবাসী সূত্রে যোগাযোগ করে। তবে ময়নাতদন্ত শেষে খুনিদের গ্রেপ্তারের পর বেরিয়ে আসবে ঘটনার মূল রহস্য। তবে পুলিশের ধারণা শীঘ্রই কিনারা হবে খালেক খুনের রহস্য। শনিবার মধ্যরাতে শালপুকুরের গাড়ি চালক খুন হয় গভীর জঙ্গলের চাম্পামুড়া সড়কে। দুষ্কৃতীরা মেরে তাকে বালির বস্তা দিয়ে চাপা দিয়ে রাখে। কাকভোরে পাশের রাবার বাগানের রাবার সংগ্রহ করার শ্রমিকরা বাগানে যাওয়ার সময় দেখে রাস্তার নিচে একটি মৃতদেহ পড়ে রয়েছে, যার শুধু পাগুলো দেখা যাচ্ছে। 3 মাস পূর্বে সে একটি কমান্ডার জিপ কিনে, যা দিয়ে সে যাত্রীর পাশাপাশি ফেন্সিডিল ও গাঁজা বহনের কাজ করত। তার 4 মাসের একটি শিশু সন্তানও রয়েছে। বছর দেড়েক পূর্বে সে দাউধারানীতে বিয়ে করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবারে ভারতের পশ্চিম উপকূলে আসতে পড়তে পারে সাইক্লোন আসবা। সাইক্লোনের পূর্বাভাস অনুযায়ী জাতীয় আবহাওয়া বিভাগ থেকে জারি করা হয়েছে এই সতর্কতা। মঙ্গলবার রাতের মধ্যেই ভারতের পশ্চিম উপকূলে আছড়ে পড়তে পারে সাইক্লোন আসবা। সাইক্লোনের পূর্বাভাস অনুযায়ী জাতীয় আবহাওয়া বিভাগ থেকে পশ্চিম উপকূলের বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তরের প্রেস বুলেটিনে জানানো হয়েছে, মুম্বাই শহর থেকে 515 মাইল উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে ক্রমশ এগোচ্ছে সাইক্লোন আসবা, যার জেরে আগামী 24 ঘন্টা ভারতের পশ্চিম উপকূলের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সাইক্লোনের প্রভাব পড়বে কর্ণাটক, গুজরাট ও মহারাষ্ট্রে। প্রায় 75 কিমি প্রতি ঘন্টার গতিবেগে আছড়ে পড়তে পারে সাইক্লোন আসবা। এই সাইক্লোনের নামকরণ করেছে শ্রীলঙ্কা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশের ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান রুদ্রসাগর এবং নির্মল প্রাসাদ রাজপরিবারকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল আদালত। মোট 32 একর জমি মহারানী বিভূদেবীর নামে রেকর্ড করতে রাজ্য সরকারকে নির্দেশ দিল আদালত। দেশের ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থান রুদ্রসাগর এবং নির্মহল প্রাসাদ রাজপরিবারকে ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে আদালত। মোট 32 একর জমি মহারানী বিভূদেবীর নামে রেকর্ড করতে রাজ্য সরকারকে নির্দেশ। একই সঙ্গে 2007 সাল থেকে নির্মহল ও রুদ্রসাগরের দাবিদার বিভূদেবীকে বছরে 20,50,000 টাকা হিসেবে 6% সুদ যোগ করে দ্বিতীয় নির্দেশ বিচারকের। এই খবরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নির্মহল প্রাসাদ সংস্কারের কাজ চলছে। আদালতের এই রায়ে এর উপরও প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। রুদ্রসাগর জলাশয়ের 26 একর জমি এবং নির্মহলের 6 একর জমির দখল দাবি করে অতিরিক্ত জেলাশাসকের কাছে আবেদন করেন বিভূদেবী। 2007 সালের 27 নভেম্বর এই দাবি খারিজ করে দেন অতিরিক্ত জেলাশাসক। এই রায়ের বিরুদ্ধে পশ্চিম জেলার দেওয়ানি আদালতে মামলা করেন। নির্মহল সহ 32 একর জমির দখল তার নামে করার আবেদন করেন। এই মামলা চলতে থাকে। সোমবার রায় বের হয়। রাজ্য সরকারের পক্ষে মামলার আইনজীবী দেবব্রত চক্রবর্তী জানান, এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাবে সরকার। তিনি আরও জানান, ভারত ইউনিয়নের সঙ্গে ত্রিপুরা যুক্ত হওয়ার সময় চুক্তির মধ্যে দর্শনীয় স্থান রুদ্রসাগরের দেখভালের দায়ভার রাজ্য সরকারের কাছে যায়। বিভূদেবীর দাবি, রুদ্রসাগর তার বাবা কিরিট বিক্রমের ছিল। ওয়ারিশ সূত্রে তিনি এর মালকিন। পশ্চিম জেলার সিনিয়র জজ রায়ে উল্লেখ করেন, রুদ্রসাগরের হস্তান্তর আইনত হয়নি। এই জলাশয়ের 26 একর ও নির্মহল 2 মাসের মধ্যে বিভূদেবীকে হস্তান্তর করতে নির্দেশ বিচারকের। মূল মামলাটা ছিল মহারানী ডিমান্ড হচ্ছে যে এই রুদ্রসাগর এবং নির্মহল এটা মহারাজার প্রপার্টি এবং মহারানীকে ফ্রি করে দেওয়া গেছে এবং সেই মূলে মহারানী এটা ডিমান্ড করছে যে এটা রিকভারি গভর্নমেন্টের জোর করে দখল করে রাখছে, এটা দখল মহারানীকে ফেরত দেওয়ার জন্য এবং সমস্ত অধিকার যেটা গভর্নমেন্টের দাবি হচ্ছে যে এটা মহারাজা কিরিট বিক্রম এটা দিয়ে গেছে নির্মহল এবং রুদ্রসাগর গভর্নমেন্টকে দিয়ে গেছে। মহারানীরা ডিনাই করছে এবং তারা কতগুলি কাগজপত্র দেখাইছে যেগুলি আসলে এই করসপন্ডেন্স যেটা দেখাইছে তারা সেই করসপন্ডেন্সে এটা প্রমাণ হয় নাই যে মহারাজা কিরিট বিক্রম এটা গভর্নমেন্টে দিয়ে গেছে যখন মহারাজার কোনো অধিকার নাই, এটা প্রমাণ হয়নি। যার জন্য কোর্ট যে রায় দিচ্ছে সেই রায়ে বলছে এটা সম্পূর্ণ মহারানীর ব্যক্তিগত সম্পত্তি, এই রুদ্রসাগর এবং নির্মল, এবং এটা
গভর্নমেন্টকে টাইম দিছে যে এতদিনের মধ্যে ফেরত দেবো, আদারওয়াইজ কোর্ট এটাও দখল গেলে নিয়ে গ্রহণ করে মহারানী দিয়ে নেব। হ্যাঁ, এই হচ্ছে মূল বিষয়বস্তু। কেসটা হচ্ছে প্রায় 2008। এটা সিভিল জাজ সিনিয়র ডিভিশন কোর্ট নম্বর 1 এটা হয়েছিল এবং সাবসিকুয়েন্টলি ট্রান্সফার হয়েছিল 2 নম্বর। উল্লেখ্য, রুদ্রসাগরে দেশ বিদেশের পর্যটকের ভিড় জমা হয়। ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবেও এটি পরিচিত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সৎ বাবার পাশবিক অত্যাচারের শিকার 17 বছরের এক কিশোরী। ঘটনা ধর্মনগর কদমতলা থানাধীন বরগুলে। অভিযুক্ত বাবাকে পুলিশ আটক করে কোর্টে সোপর্দ করে। 2 বছর বয়সে মেয়েটির বাবা মারা যায়। তারপর মেয়েটি তার মামার বাড়ি ধর্মনগর আলগাপুরে চলে আসে। সেই সময় তার মা শিপ্রানাথ ধর্মনগর কদমতলা থানাধীন বরগুলের বাসিন্দা অনন্তনাথকে বিয়ে করে। অনন্তনাথ কদমতলার এক রেস্টুরেন্টে কাজ করত। মেয়েটি 7 বছর বয়সের সময় মা ও বর্তমান বাবা মামা বাড়ি থেকে নিয়ে আসে এবং এক বিদ্যালয়ে ভর্তি হয়ে কোনো রকমে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ে। এখন ঘটনা হলো 2-3 বছর যাবৎ সৎ বাবা অনন্তনাথ প্রায় প্রতিদিনই রাতে মদমত্ত হয়ে এসে পাশবিক অত্যাচার চালায়, এমনকি মেয়েটির সাথে যৌন অত্যাচার চালায়। বাধা দিলে তার মার সামনে প্রচণ্ড মারত। 5 জুন রাতে মাত্রাতিরিক্ত অত্যাচার হবার ফলে 6 জুন ভোররাতে বাড়ি থেকে পালিয়ে এসে কদমতলায় তার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে শিশু বিকাশ কেন্দ্রে খবর যায় এবং তাদের সাথে গিয়ে কদমতলা থানায় অভিযোগ দায়ের করা হয় 8 জুন সকালে। ঘটনা সম্পর্কে মেয়েটি তার করুণ কাহিনী বলেন। অনন্তনাথ আমার সৎ বাবার আছে 2 বছর রাখিয়া, হ্যাঁ নতুন বিয়া করছে আমারে মামার বাড়ি রাখিয়া। আমি এখন আমার পিসির বাড়িতে আছি। আমার সৎ বাবা আমার মারিয়া গড়তে বের করে দিয়েছে। আমি আমার পিসির বাড়িতে আইছি, আমার বাবা খুব মারধর করছে। রোজ নেশা করে এসে আমার সাথে জবরদস্তি নোংরামি করতে চায়। অন্য দোকানে রেস্টুরেন্টে কাজ করে। কদমতলা ব্যাংকের নিচে মধু রেস্টুরেন্ট। আমাকে নোংরামি কাজের জন্য পাঠিয়ে দিতে চায়। আমি যখন বাধা দিই তখন আমার খুব মারে। মা সাহায্য করে আমার এই সৎ বাবাটারে। ধর্মনগরতে দাদা দিয়েছিলাম, তার লোক আমি থানা দিয়ে অভিযোগ জানিয়েছি। পাশাপাশি অভিযোগ উঠেছিল কদমতলা থানার সাথে অভিযুক্ত অনন্তনাথের সম্পর্ক থাকার কারণে তাকে গ্রেপ্তার করবে না। কিন্তু 8 জুন রাতে এক সাক্ষাৎকারে থানার ওসি কিরণ শঙ্কর চৌধুরী সেই অভিযোগ মিথ্যা বলে জানান এবং জানান অভিযোগ পাওয়ার পরই অনন্তকে গ্রেপ্তার করা হয় এবং মঙ্গলবার তাকে ধর্মনগর পুলিশ কোর্টে তোলা হয়। মোতাবেক আমরা মেয়েটা লাইফ লাইনের সহযোগিতা নিয়ে যখন চাইল্ড লাইনের সহযোগিতা নিয়ে যখন সে থানাতে আছে, আমরা সঙ্গে সঙ্গে এফআইআর নিছি এবং এফআইআর নেওয়ার ওই দিন আধা ঘন্টার মধ্যে আমরা প্রিন্সিপাল আসামিরা আমরা অ্যারেস্ট করে নিছি। এখানে প্রশ্নই উঠতে পারে না যে তাদের অসহযোগিতা করা, কারণ যদি আমাদের অসহযোগিতার মানসিকতা থাকতো তাহলে তো আমরা আসামি অ্যারেস্ট ডিলে করতাম বা এফআইআর নিতেও ডিলে করতাম। তারা আমি সঙ্গে সঙ্গে এবং টাইমও দিয়ে দিছি যে আপনারা এই জাস্ট কমপ্লেন দিয়েছেন, কমপ্লেন টাইম এতটা এবং এফআইআরও নিলাম এইখানে, এবং আপনারা এফআইআরের কপি আমার থেকে ফ্রি অফ কস্ট দিয়ে দেবেন। তারা যদি আপনাদের কাছে কেউ কোনো অভিযোগ দিয়ে থাকে যে আমরা এফআইআর নিতে ডিলে করছি বা অসহযোগিতা করছি বা কোনো রকম করছি, এটা সম্পূর্ণ ভুল। আসামি অ্যারেস্ট হয়ে গেছে এবং আসামি আগামীকালকে ধর্মনগর কোর্টে ফরওয়ার্ড করা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের বিধানসভার 2টি আসনের উপনির্বাচনে 13 নং প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দিল বিজেপি প্রার্থী মৌসুমী দাস। মনোনয়ন জমা দিলেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক মনোনয়ন দাসের নিকট। রাজ্যের 2টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে 13 নং প্রতাপগড় কেন্দ্রের মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী মৌসুমী দাস। মঙ্গলবার আগরতলায় বিজেপির কর্মী সমর্থকরা এক বিরাট মিছিল করে এগিয়ে যান পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের দিকে। মিছিলের পুরোভাগে ছিলেন প্রার্থী ছাড়াও দলের সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত, তরুণকান্তি ভৌমিক, সুবল ভৌমিক সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা। মনোনয়নপত্র জমা দেওয়া হয় পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক মনোরঞ্জন দাসের নিকট। আমি প্রথমে বলছি, আজকে আমরা এই জয়ের উল্লাসের মধ্যে দিয়ে এটা বিজয়ের মিছিলের মতো করে এসেছি মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা অবশ্যই 13 প্রতাপগড় 100% জয়ী হয়ে দেখাবো এবং সবচেয়ে আগে আমাদের 13 প্রতাপগড়ে যে নারী নির্যাতন, যে মাফিয়াবাজি, গুন্ডাবাজি এবং তুলাবাজি, ওরা প্রতিদিন মানুষদের গিয়ে ঘরে ঘরে গিয়ে যন্ত্রণা করে, চাঁদা আদায় করে এবং তুলা আদায় করে। এই নারী নির্যাতনের বিরুদ্ধে এই নারী নির্যাতনের সরকারকে এবং এই নির্যাতনকারী সরকারকে, ভ্রষ্টাচারী সরকারকে আমরা
প্রথম তেরো প্রতাপগড় থেকে এই ত্রিপুরার থেকে উৎখাতের সূচনা করব এবং এখান থেকে আমরা এই জয়ের লক্ষ্যে সারা ত্রিপুরাকে বামফ্রন্টের হাত থেকে মুক্ত করে নতুন ভারত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার রাজ্যের সর্বশিক্ষা শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সারা রাজ্যব্যাপী স্কুল পরিদর্শক অফিসের সামনে সংগঠিত করে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি। বিলুনিয়াতে সংগঠিত হয় এই কর্মসূচি। সর্বশিক্ষার সাথে যুক্ত শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা যতই দিন যাচ্ছে ততই দিশেহারা হয়ে উঠছেন তাদের জীবন ও দুর্ভিক্ষার প্রশ্নে। কারণ বয়স তো বসেনে, হু হু করে দিন যাচ্ছে আর কাঁচা চুলে পাক ধরছে, সেই সাথে শরীরে কমছে চলার গতি। সর্বশিক্ষার সাথে জড়িত শিক্ষক অশিক্ষক কর্মচারীরা বলছে, রাজ্য সরকার আমাদের সঙ্গে প্রতারণা করছে। আগে আমাদের বোঝানো হয়েছিল সর্বশিক্ষা চুক্তিবদ্ধ কর্মীদের নিয়মিত করার প্রশ্নে রাজ্যের কোনো ব্যাপার নেই, সবটাই কেন্দ্রের। আসল সত্যিটা ছিল সম্পূর্ণ উল্টো। রাজ্য সরকারের প্রথম থেকে আমাদের বঞ্চিত করে চলছে। কেন্দ্র বলছে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা রাজ্যের বিষয়, রাজ্য চাইলে নিয়মিত করতে পারে, টাকার কোনো অসুবিধা হবে না। মুখ্যমন্ত্রীও বলছেন সর্বশিক্ষার কর্মীদের নিয়মিত করার বিষয়টি চিন্তার মধ্যে আছে, তাদের রাজ্য সরকারের কর্মীদের মতোই বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে। বলা এবং কথার মধ্যে যে ব্যাপক তফাৎ সেটা মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেটের সদস্যদের কথাতেই স্পষ্ট। তাই আমরা বুঝলাম যে আন্দোলন ছাড়া কিছু হবে না। তাই সর্বশিক্ষার শিক্ষক অশিক্ষক কর্মচারীরা আজ সারা রাজ্যব্যাপী স্কুল পরিদর্শক অফিসের সামনে তাদের দাবি আদায়ে ধর্ণা বিক্ষোভ সংগঠিত করেছে বেলা 12টা থেকে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, যতক্ষণ না সবাইকে নিয়মিত করা হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। পরে সংগঠনের পক্ষ থেকে সম্পাদক অভিজিৎ মজুমদার সমেত 5 জন স্কুল পরিদর্শক শ্রী অমল দাসের সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি জমা দেন। আমরা কিন্তু আন্দোলন কর্মসূচি আমরা চালিয়ে যাব। আগামী স্টেট কমিটিতে এই বিষয় নিয়ে আলোচনা হবে, আমরা কি ধরনের আন্দোলন আমরা করব। পরবর্তী সময় আপনারা হয়তো জানবেন যে আমরা কি ধরনের আন্দোলন কর্মসূচি নিয়েছি। তবে নিয়মিতকরণের দাবি আমরা চাচ্ছি না। নিয়মিতকরণের দাবিকে আমরা সামনে রেখে আমাদের আন্দোলন চলবে এবং যতদিন না পর্যন্ত আমরা নিয়মিতকরণ হই। আর একটা জিনিস আপনাদের মাধ্যমে আমরা সরকারের জানান দিতে চাই যে মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন যে আমরা রাজ্য সরকারের প্রত্যেকটা কর্মচারীর মতো সমান সুযোগ, আর্থিক সুযোগ আমরা পাবো, কিন্তু দুর্ভাগ্য আমরা এখনো পাচ্ছি না। প্রত্যেকটা দাবি আদায়ের জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে। এখনো আমরা কেন্দ্রীয় বেতন যেমন পাচ্ছি না, 1.86 থেকেও পাচ্ছি না। পাওয়ার ক্ষেত্রে যখন আমরা বলি তখন আইনগত বাধাগুলো আইনগুলো আসে, আর যখন আমরা নিয়মিতকরণের কথা বলি তখন আমাদেরকে বিভিন্ন আইনি কথা বলে এবং তথ্যগুলো দুর্ভাগ্য হলে পরেও ভুল তথ্যগুলো পরিবেশন গত দিনগুলোতে করেছে। আজকে সমস্ত বিষয়গুলো সবাই জেনে গেছে যে নিয়মিতকরণের বিষয়টা রাজ্য সরকার তার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশনের অনুষ্ঠিত হওয়া বিভিন্ন প্রতিযোগিতার ফল ঘোষণা করে বিজয়ীদের মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কৃত করা হলো। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান জ্যোতির্ময় রায়। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ধর্মনগরে বীর বিক্রম ইনস্টিটিউশনের ছাত্ররা শহরে সচেতনতামূলক পোস্টার নিয়ে র্যালি করে এবং পরিবেশ নির্মূল ও রক্ষা করা বিষয়ে পোস্টার লেখা ও প্রবন্ধ প্রতিযোগিতা হয়েছিল। মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির ভাইস চেয়ারম্যান জ্যোতির্ময় রায় এবং ছিলেন বিশিষ্ট কবি তথা বিজ্ঞান বিভাগের শিক্ষিকা মনিকা বড়ুয়া, প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর দাস এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। পৃথিবী একটা, 7 বিলিয়ন আমরা রয়েছি, প্রায় 700 কোটি মানুষ। পৃথিবী একটা, মানুষের লোভ এবং লালসা গোটা পৃথিবী এখন ধ্বংসের পথে যাচ্ছে। জল কমে যাচ্ছে, লোভের কারণে প্রাকৃতিক সম্পদকে ক্রমাগত নষ্ট করে আমরা নিজেদের লালসার নিবৃত্তির জন্য ব্যবহার করছি। কেউ কেউ পুঁজির পাহাড় বাড়ানোর। উদ্বোধকের বক্তব্যের পরে বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে ছাত্রদের পুরস্কৃত করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অবৈধভাবে কাগজপত্রহীন দ্রব্য সামগ্রী নিয়ে রাজধানীগামী একটি লরিতে তল্লাশি চালিয়ে কর ফাঁকি দিয়ে রাজ্যে প্রবেশ করা বিভিন্ন দ্রব্য সামগ্রী আটক করল তেলেমুড়া শুল্ক দপ্তর। তেলেমুড়া চাকমাঘাটে গাড়িটিকে গোপন খবরের ভিত্তিতে আটক করে শুল্ক দপ্তরের আধিকারিকরা। বহিরাজ্য থেকে বিভিন্ন দ্রব্য সামগ্রী কর ফাঁকি দিয়ে রাজ্যে প্রবেশ করছে প্রতিনিয়ত। এটা প্রমাণ করল NL05D 9864 নম্বরের 12 চাকার লরিটি।
অবৈধভাবে কাগজপত্রহীন দ্রব্য সামগ্রী নিয়ে আগরতলা যাওয়ার পথে তেলেমুড়া চাকমাঘাটি গাড়িটিকে আটক করে তেলেমুড়া শুল্ক দপ্তর সোমবার দুপুর 1টা নাগাদ। ঘটনার বিবরণী জানা যায়, কলকাতা থেকে জুতো, ব্যাগ, তারকাটা সহ আরো অন্যান্য দ্রব্য সামগ্রী কর ফাঁকি দিয়ে আগরতলা যাওয়ার সময় তেলেমুড়া শুল্ক দপ্তরের আধিকারিক নিরঞ্জন দাসের নেতৃত্বে দপ্তরের কর্মীরা চাকমাঘাটে NL05D 9864 নম্বরের মালবোঝাই ট্রাক গাড়িটিকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে আটক করে। জানা যায়, ওই গাড়িতে বহনকারী দ্রব্য সামগ্রীগুলি আগরতলার নীলকণ্ঠ ট্রান্সপোর্টে যাচ্ছিল। তল্লাশি চালিয়ে চালকের কাছ থেকে কোনো ধরনের বৈধ কাগজপত্র না পেয়ে দ্রব্য সামগ্রীগুলিকে দপ্তরে নামিয়ে রাখা হয়। এইভাবেই প্রতিনিয়ত রাজ্যে বহিরাজ্য থেকে বিভিন্ন দ্রব্য সামগ্রী কর ফাঁকি দিয়ে রাজ্যে প্রবেশ করছে। এখন প্রশ্ন, রাজ্যে প্রবেশ করার মূল দ্বার হলো চুরাইবাড়ি গেট কিভাবে পার হয়ে তেলেমুড়া পর্যন্ত গাড়িটি আসতে সক্ষম হলো, এই নিয়ে জনমনে দেখা দিচ্ছে প্রশ্নচিহ্নের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতি ও ব্লক অ্যাডভাইজারি কমিটির যৌথ সাধারণ সভা অনুষ্ঠিত হল জুলাইবাড়ি কমিউনিটি হলে। সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি হিমাংশু রায় সহ অন্যান্য প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। সোমবার জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতি ও ব্লক অ্যাডভাইজারি কমিটির যৌথ সাধারণ সভা হয় জুলাইবাড়ি কমিউনিটি হলে। এদিন জুলাইবাড়ি ব্লকের সমস্ত পঞ্চায়েত সচিব, প্রধান, মেম্বার, পঞ্চায়েত সমিতির সদস্য, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ ছাড়াও সবাই ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি হিমাংশু রায়, বিধায়ক জসবীর ত্রিপুরা, জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্যরা। সভা শুরুতে জুলাইবাড়ি ব্লকের বিডিও কিরিট মোহন সরকার ব্লক এলাকার বিভিন্ন কাজের হিসাব তুলে ধরেন। এছাড়াও এদিনের সভায় বিভিন্ন দপ্তরের আধিকারিকরা তাদের দপ্তরের কাজের অগ্রগতি সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। সবাই নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যাগুলি তুলে ধরেন উপস্থিত পঞ্চায়েত প্রধান, মেম্বাররা। সভা শেষে সভাপতি সময়ের কাজ সময়ে শেষ করতে বিভিন্ন দপ্তরকে নির্দেশ দেন। দেখেছি ব্লক এলাকায় মহিলারা কাজে অংশগ্রহণ করেছে, যেটা সরকারি হিসাবে প্রতিফলন হয়েছে 51 জন, 51%, অর্থাৎ কাজে যা অংশগ্রহণ করেছে তার মধ্যে 51% মহিলা। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে মহিলাদের সংখ্যা আরও বেশি। মহিলাদের রিফ্লেকশনটা যাতে আরও বেশি হয়, প্রতিটা পঞ্চায়েত, ভিলেজ কমিটি আরেকটু যত্নবান সেখানে হতে হবে। সময় হয় যে সমস্ত চারা, ফলের চারা সরবরাহ করা, সেটা যাতে এই সময়ের মধ্যে করা যায়, জুন জুলাই 2 মাসের মধ্যে সেই কাজটা যাতে সম্পন্ন করা যায়। ফরেস্টে যে চারা লাগানো সেটাও যাতে এই সময়ের মধ্যে করা যায়। ফিশারিও জুন জুলাই আগস্ট পর্যন্ত মাছের পোনা সরবরাহ করা, এর পরে করলে তখন আর বর্ষা কমে যাবে, আগস্টের পরে মাছ বড় হবে না। এই দৃষ্টিভঙ্গিগুলি মাথায় রেখে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া ব্লকের অন্তর্গত দক্ষিণ মহেশপুরে কাকরি নদীর উপর অতিরিক্ত ফুটব্রিজ নির্মাণের দীর্ঘদিনের সমস্যা স্থায়ী সমাধান হলো দুপারের লোকেদের। ব্রিজ নির্মাণে খুশি এলাকাবাসীরা। দক্ষিণ মহেশপুরের এপার ওপার জুড়ে দিল 80 মিটার দীর্ঘ একটি ফুটব্রিজ। ব্রিজ নির্মাণে দক্ষিণ মহেশপুরের দুপারের বহু পরিবারের দীর্ঘদিনের সমস্যা স্থায়ী সমাধান ঘটে গেল এই RCC ব্রিজটি নির্মাণে। দুপারের শিশু থেকে বৃদ্ধ সঙ্গে মহিলারাও যথেষ্ট উৎসাহিত কাকরি নদীর উপর অতিরিক্ত ফুটব্রিজটি নির্মাণে। একটা সময়তে দক্ষিণ মহেশপুরে কাকরি নদী পারাপারে ছিল জুরিন্দা নৌকা, তারপরে হয় কাঠের ব্রিজ। তৎকালীন সময়তে একাধিক লোকের প্রাণ হারিয়েছে এই নদী পারাপারে। দেরিতে হলেও অতীতকে ভুলে গিয়ে নতুন আঙ্গিকে স্থায়ীভাবে পথ চলার সুযোগ করে দিল নবনির্মিত RCC ফুটব্রিজটি। প্রাপ্ত তথ্যে জানা যায়, বিশ্রামগঞ্জ RD দপ্তরের 69 লক্ষ টাকা ব্যয় বরাদ্দ ধরে নির্মাণ হয় ব্রিজটি। নির্দিষ্ট সময়ে 1.5 বছর সময়তে কাজ সম্পন্ন হয় ব্রিজের। এখন বিপুল উৎসাহ নিয়ে চলাচল করছে দক্ষিণ মহেশপুরের এপার ওপারের আপামর মানুষ। অসুবিধা হইতো, কষ্ট হইতো, কষ্ট খাইতাম। এখনকার ব্রিজটা অনেক খুব ভালো হয়েছে। আমরা কি জানি চলাফেরা করতে ভালো, সব দিক দিয়ে ভালো হয়েছে। ব্রিজটা সুন্দর হয়েছে। আগে যাইতাম, আগে ব্রিজ ছিল না, আগে তারপর আমরা গেছিলাম জলে ইন্দি, ওগুলো আইতে গেছে। এরপর সুন্দর হয়েছে বাইকে ব্রিজটা সুন্দর হয়েছে, সবাই আড়ে। নারায়ণবদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে স্লিপসেট, তাই লাইফ সুপারহিট।